আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করার দাবি এনসিপির। গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে আজ থেকে সারা দেশে বিক্ষোভ। নির্বিচার দখল দূষণে মরা নদ নদী, কৃষিকাজে নির্ভরতা বাড়ছে ভূগর্ভস্থ পানির উপর। ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকের মুখে চিন্তার ভাঁজ। ভরা মৌসুমেও নিয়ন্ত্রণহীন চালের বাজার নিয়ে ক্রেতাদের ক্ষোভ। মিল মালিক আর সিন্ডিকেটকে দায়ী করে মনিটরিং জোরদারের তাগিদ। এবং ঈদে যাত্রী ও যান পারাপার নির্বিঘ্ন করতে প্রস্তুত দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। ফেরিতে ছিনতাই রোধে তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ থেকে সারা দেশে বিক্ষোভের ডাক দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রিপোর্ট করছেন এসইউ সেলিম। চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিরোধী বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। এই সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। সংবাদ ব্রিফিং এ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা ও জুলুমের শিকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ, অন্য কারো কাছে নয়। পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তা ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না। রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারা। সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। কেবল শহর উপশহর নয়, প্রত্যন্ত অঞ্চলেও দূষিত নদ নদী, আর এ কারণে দিনকে দিন বিলীন হয়ে যাচ্ছে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী। খাল জলাশয় দখল দূষণের কারণে কৃষিকাজে ব্যবহৃত পানীয় ভূগর্ভ থেকে তুলতে হচ্ছে। এতে প্রতিনিয়ত নামছে ভূগর্ভস্থ পানির স্তর, বাড়ছে কৃষিকাজের ব্যয়। এমন এক বাস্তবতায় আজ বিশ্বব্যাপী পালন করা হচ্ছে পানি দিবস। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গত 2 দশকে বাংলাদেশের নদীগুলোতে ভারী ধাতুর কারণে দূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। শিল্প কারখানার ভারী ধাতুযুক্ত অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে করে ধ্বংস হয়েছে মাছের প্রজনন ক্ষেত্র, সেই সঙ্গে ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার পানির যোগান। বাংলাদেশের নদীগুলোর জন্য বর্ষা ঋতু বড় আশীর্বাদ। প্রতি বর্ষার বৃষ্টিতে পানির দূষণ অনেকটাই দূর হয় বলে জানান মৎস্যজীবীরা। নতুন পানি আসার পর কিছু মাছ হয়, এমনি তো পচা পানি থাকে, এই কারণে মাছ থাকে না। সংসার চলার মতন মাছ নাই, যেটুকু আয় এতটুকুই আমার নিয়ে খুশি হয়ে থাকার। আবার জলাশয় কমে যাওয়ায় কৃষিও হয়ে পড়েছে পুরোপুরি সেচ নির্ভর। এতে কৃষি কার্যক্রম দিন দিন ব্যয়বহুল হয়ে উঠেছে বলে মনে করেন কৃষকরা। পানি অনেক নিচের থেকে ওঠে, পানি নিচে গেছে, সেরকম কয়েকদিন আইলে মনে করেন পানি পাইব না। লেবার খরচ বাড়ছে, পানি খরচ বাড়ছে,
তারপরে আপনার এই যে সারের দাম বাড়ছে, সব মিলে আর কি পোষায় না। অনেক খরচা। পানি তো আগে আসিল 7-8 বছর আগে আসিল 1500 টাকা বিঘায় নিত, 26-27 বিঘা, অন্তত 3500 টাকা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি উপকূল জুড়ে দ্রুত নামছে পানির স্তর, ফলে বহু গভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। এতে করে উপকূল জুড়ে লাখো মানুষ প্রতিদিনই সুপেয় পানির অভাবে ভুগছে। পুকুরের পানি খায় আমাকে গাভীরা, এই ছাড়া কোনো পানি, ভালো পানি নেই। পুকুরের পানি বহু দূরের মানুষও এই পানি খাওয়া পানি খাই সমস্যা হয়। নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের 41% মানুষ এখনো নিরাপদ পানি সুবিধা থেকে বঞ্চিত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। ভরা মৌসুমেও সারা দেশে নিয়ন্ত্রণহীন চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে চিকন চালের দাম কেজিতে 10 থেকে 14 টাকা বেড়ে 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ জানিয়েছে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা। আর বাজারে এমন অস্থিরতার জন্য মিল মালিক ও সিন্ডিকেটকে দায়ী করে এদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। তারা জানান, এবার রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে, তবে চালের বাজারে সরকারের নির্দেশনা মানছেন না মিল মালিকরা। এ অবস্থায় বাজার মনিটরিং জোরদার করার তাগিদ দিয়েছেন ক্রেতারা। দর্শক, এবার রাজধানীর পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী উষা ফেরদৌসের কাছ থেকে। তিনি আছেন মিরপুর বাজারে। উষা, রাজধানীর বাজারে চালের দাম কেমন, কি বলছে ক্রেতা এবং আড়তদাররা? তাছাড়া রমজানে নিত্যপণ্যের দাম, বিশেষ করে মাছ মাংসের দাম কেমন দেখছেন? কালকেও দেখেছি, আজকেও দেখেছি যে মাংসর যেটা, মুরগির মাংস যেটি, সেটি বাড়িয়েছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি 20 টাকা বেড়েছে এবং বর্তমানে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা, 220 টাকাও কোথাও কোথাও বিক্রি হচ্ছে। আর সবজির কথা যদি আমি আপনাকে বলি, সবজিটা হচ্ছে যেগুলি নতুন এসেছে বাজারে, গ্রীষ্মকালীন যেই সবজি, পটল, ঢেঁড়স, কচুরলতি, এই নতুন সবজিগুলোর দাম কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তাছাড়া রোজার শুরুতে যে লেবু এবং শসা, বেগুন যেটি বেড়েছে, সেটি কিন্তু এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে, কারণ লেবু এখনো 60 থেকে শুরু করে 100 টাকা হালি বিক্রি হচ্ছে এবং বেগুনও 60 থেকে 100-120 টাকাও আছে এবং শসার দামও 150 পর্যন্ত আছে, মানে 40 থেকে 150 পর্যন্ত শসা বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে সবজিগুলো, গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি এখন প্রায় নেই বললেই চলে, শুধু টমেটো আছে, টমেটোর দাম কম, শুধু 20 টাকা। এছাড়া আর অন্য যে সবজিগুলো আছে গ্রীষ্মকালীন সবজি, সেগুলো শতকের ঘরে বিক্রি হচ্ছে। এবং চালের কথা যদি আমি আপনাকে বলি, যে ক্রেতাদের ক্ষোভ, যে অন্তর্বর্তী সরকারের কাছে যে মানুষের প্রত্যাশা ছিল চালের সিন্ডিকেট ভাঙবে, কিন্তু সেই জায়গাটায় মানুষ এখন অনেক হতাশ, যে গত 1.5 বছর ধরেই চালের বাজারটা অস্থির এবং গত কয়েকদিনে, 1 সপ্তাহের ব্যবধানে চালের দাম আবার বেড়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যে মিল মালিক সিন্ডিকেট যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে চালের বাজার আসলে আদৌ নিয়ন্ত্রণ করতে পারবে না এবং কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না, আবার ভোক্তাও ন্যায্য দামে কিনতে পারছে না। এই জায়গায় যে সিন্ডিকেটগুলো আছে, সেগুলোই ভাঙার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। লিজা। জি উষা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাব নারায়ণগঞ্জে। সেখানকার বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজমির ইসলাম। আজমির, নারায়ণগঞ্জে চালের দাম কি বেড়েছে? সেখানকার ক্রেতা এবং ব্যবসায়ীরা এ ব্যাপারে কি বলছেন? আমি যেটি দাঁড়িয়ে আছি সেটি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় বাজার, যেটি পাইকারি বাজার বলা হয়, সেটি হচ্ছে ডিগবাবুর বাজার। এবং এই বাজারে কিন্তু দেখা গেছে যে কাঁচা মাল যেগুলি আলু, পেঁয়াজ এবং টমেটো ছাড়াও কিন্তু দামটা ক্রেতাদের মধ্যেই রয়েছে। তাছাড়া গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে, সেটি কিছুটা দাম বেড়েছে। তবে কাঁচা বাজার এবং শাকসবজিতে কিছুটা দাম কম থাকায় কিন্তু ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেও কিন্তু চালের বাজারে কিন্তু সেটি নেই। চালের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু গত কয়েকদিনে 3 থেকে 5 টাকা চালের দাম বৃদ্ধি পেয়েছে এবং এতে কিন্তু হতাশা দেখা দিয়েছে, কারণ নারায়ণগঞ্জে শিল্পনগরী হওয়াতে এই জেলায় বিভিন্ন জেলার নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের বসবাসই বেশি, যার ফলে এখানে
যেই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকাটা প্রয়োজন মনে করেন সাধারণ ক্রেতারা। তবে বাজার মনিটরিং ব্যবস্থা গত কয়েকদিনে না থাকার কারণে কিন্তু এই চালের দাম এবং গ্রীষ্মকালীন যে সবজিটা সেটাও কিন্তু বেড়েছে বলে তারা জানিয়েছেন ক্রেতারা জানিয়েছেন যে নিম্নবিত্ত মানুষের কথা চিন্তা করে বাজার মনিটরিং আরো জোরদার করা উচিত। যারা এই চাল নিয়ে চালবাজি করছে তাদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে, এমনটাই প্রত্যাশা এই জেলাবাসী। লিজা আজমির, আপনাকে ধন্যবাদ। ঈদ উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়ায় যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারে প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ। ফেরিতে জুয়া খেলা এবং ছিনতাই রোধে এবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন শ্রমিকরা। যাত্রীদের নিরাপত্তায় সজাগ থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঈদে ঘরমুখ যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করতে 17টি ফেরি, 20টি লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত রেখেছে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। ঈদের আগে ঘরমুখ মানুষ এবং ঈদ পরবর্তী সময়ে কর্মমুখী মানুষ যারা রাজধানীর উদ্দেশ্যে যাবেন, ওনাদের পারাপারের লক্ষ্যে বিআইডব্লিউটিসি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের যাতায়াতের জন্য ফেরির সংখ্যা বৃদ্ধি, ফেরিতে জুয়া খেলা ও ছিনতাই রোধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ঘাট শ্রমিকরা। পর্যাপ্ত গাড়ি থাকবে টার্মিনালে। আমাদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাতে ঘাটে আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে, বহিরাগত লোক এসে যাতে এখানে চাঁদাবাজি না করে, টার্মিনালে যাতে হয়রানি না হয়, ছিনতাই না হয়, সেবারে আমরা জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা সহ মৌসুম কাউন্টার, অতিরিক্ত ভাড়া এবং যাত্রী হয়রানি বন্ধে নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপত্তার জন্য দৌলতদিয়া ঘাট নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। নিয়মিত পুলিশ বাহিনীর সাথে অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। সাদা পোশাকে ডিবি থাকবেন এবং আমাদের ডিএসবি সাদা পোশাকে কাজ করবেন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে সবাই নিরাপদে ঘরে ফিরবে, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। ময়মনসিংহে জমে উঠেছে ঈদ বাজার। শহরের ছোট বড় সব শপিং কমপ্লেক্স, মার্কেট, বিপণী বিতানে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। যদিও দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া, তবে শেষ দিকে ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। রুবায়েত বাপের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ঈদ সামনে রেখে নানা রঙের নতুন পোশাকে সেজেছে ময়মনসিংহের বিপণী বিতানগুলো। ঈদের আনন্দ বাড়াতে মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। পরিবারের সদস্যদের পছন্দসই পোশাক কিনতে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতারা। পছন্দ করছি, দেখা যাক, দাম এখনো পুরানো হয় নাই, তো মনে হচ্ছে দাম মোটামুটি থাকবে এবার। এক এক কাপড় এক এক মান অনুযায়ী টাকা। এখানে কাপড়ের মান, গুণগত মান অনেক ভালো আছে এবং স্বল্প মূল্যে এখান থেকে কেনাকাটা করা যায়। জিনিসের দাম অনেক বেশি, তুলনামূলকভাবে অনেক বেশি। শিশুদের জন্য রঙিন পোশাকে সেজেছে অনেক দোকান। সামনে গরম থাকায় সুতি কাপড়ের চাহিদাও অনেক। মেয়েদের জন্য সারারা গারারার চাহিদাও রয়েছে আগের মতোই। ছেলেদের টি শার্ট আর পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। শেষ দিকে বেচা বিক্রি আরো বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। কাস্টমাররা এমন কিছু ড্রেস খুঁজতেছে যেন ওইগুলা পরাইলে বাচ্চারা কমফোর্টেবল ফিল করে, দেন হচ্ছে পরলে যেন আরামদায়ক হয়, গরমটা কম লাগে। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, আর কাস্টমারের বেশি চাহিদা হচ্ছে সুতি কাপড়ের উপরে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ঈদ কেনাকাটায় সরগরম ময়মনসিংহের ঈদ বাজার। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আগামী 24 ঘন্টায় দেশের 7 বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর। একই সময়ে রাতের তাপমাত্রা সামান্য পরিমাণে কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা
বলা হয়েছে লঘু চাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতালটি বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। গত সোমবার গাজায় নতুন করে হামলার আগে ইসরায়েলি সেনারা হাসপাতালটিকে নিজেদের কমান্ড সেন্টার বানায়। 2017 সালে $34 মিলিয়ন খরচে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক। এটি তার্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নামেও পরিচিত ছিল। সেখানে বছরে 10,000 ক্যান্সার রোগীদের চিকিৎসা দেয়া হতো। ইসরায়েলি সেনারা নেতজারিম করিডোর সম্প্রসারণের ঘোষণা দেওয়ার পরই হাসপাতালটি ধ্বংস করে দেয়। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। জি, চলুন জেনে নিয়ে আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে ক্ষোভে বিক্ষোভ, ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ। দৈনিক ইত্তেফাক, রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা নিয়ে নতুন বিতর্ক, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, তারেক রহমান। দৈনিক সমকাল শিরোনাম করেছে ঢাকার ফুটপাতে চাঁদাবাজি সচল, কুশীলব বদল, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, হঠাৎ আওয়ামী লীগ বিতর্ক, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নিন্দার ঝড়। যুগান্তর শিরোনাম করেছে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে তারেক রহমান, স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন নয়, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি, লাগাতার কর্মসূচি এনসিপির। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে ব্যবসায়িক স্বস্তিতে আদানি, বাংলাদেশে অনেকটা দুশ্চিন্তা মুক্ত, গণ অভ্যুত্থানের মুখে এরদোগান। দ্য ডেইলি স্টার, closure of factories, Eid joy allures jobless workers, political decisions rest slowly with political entities. মনির, আমরা শিরোনামগুলো দেখলাম এবং অলমোস্ট সকল পত্রিকায় একই শিরোনাম। যদি প্রথম আলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ, আজ থেকে সারা দেশে শুরু হবে এনসিপির ঘোষণা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটি খুবই জটিল একটি সমীকরণ। বিশেষ করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি তার ফেসবুকে একটি পোস্ট নিয়ে দেশব্যাপী তোলপাড়। বিশেষ করে সেই আমি এটিকে বলবো দুর্বিনীত সাহস, যে সাহস দিয়েছে, সেটি দেখিয়েছে, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল। আসলে তার যে স্ট্যাটাসের মাধ্যমে আমরা জেনেছি যে তাকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করার সুযোগ পায় এবং তাদের এখানে যুক্তি যে একাধিক বিরোধী দল থাকবে, যাতে করে গণতন্ত্র, একটা শক্তিশালী একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার একটা দূরভিসন্ধির একটা প্রচেষ্টা আর কি সেনাবাহিনী থেকে করা হচ্ছে। এবং এটি নিয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ তিনি একটি স্ট্যাটাসে দিয়েছেন এবং তিনি বলেছেন যে কথাটি আমারও ভালো লেগেছে, সেটি হচ্ছে যে আমরা মৃত্যুবরণ করব কিন্তু সেটা মানুষ জানুক। তো এই কথাটার শক্তি কিন্তু অনেক। এবং হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটি নিয়ে কিন্তু সেটি কিন্তু কালকে সারাদিন মানুষ উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন ছিল, কি হতে যাচ্ছে দেশে, কি হতে যাচ্ছে, এবং তার উপর তো গুজবের একটা আধিপত্য ছিলই। সব মিলিয়ে কিন্তু কালকের দিনটা আমি বলবো মানে স্মরণীয়, ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। এবং আপনি জানেন যে কদিন আগে কিন্তু জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফর করেছেন এবং তিনিও যে একটি বার্তা দিয়েছেন যে সব দল এবং পেশাজীবী সংগঠনগুলো আছে তাদের আসলে জাতীয় ঐক্যর কোনো বিকল্প নাই। কিন্তু আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন ক্ষমতার যেই মসনদ, ক্ষমতার যেই দাপট, সেটি কিন্তু পেতে আসলে দ্বিধাবিভক্ত হয়ে গেছে। মানে ঐক্যের যে ফাটল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আন্দোলনে যেরকম
সব দল যারা নির্যাতিত, যারা নিপীড়িত এবং জনগণের একটি বড় অংশ কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এখন কিন্তু দেখবেন আসলে সেই পরিস্থিতি নাই। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা তারা একটি দল গঠন করলো, জাতীয় নাগরিক পার্টি। তো সেক্ষেত্রে কিন্তু জাতীয় নাগরিক পার্টি নিয়েও কিন্তু অনেক মানুষের অনেক ধরনের তাদের মধ্যেও কিন্তু বিভাজন রয়েছে। তো এটিও কিন্তু জনগণের মধ্যে একটা মিশ্র বার্তা দিচ্ছে। এবং আমি এখন যে পয়েন্টে আসবো যে হাসনাত আব্দুল্লাহ তার ওই স্ট্যাটাসে দাবি করেছে যে কয়েকটি দল এই আওয়ামী লীগ পুনর্বাসনে তারা সায় দিয়েছে, কিন্তু আমি বলবো যে আসলে বিএনপির কথাই যদি বলি, সেখানে বিএনপির রুহুল কবির রিজভী তিনি কিন্তু বলেছে যে আওয়ামী লীগ করে, কিন্তু সে হত্যা, চাঁদাবাজি বা এক কথায় ক্লিন ইমেজের মানুষ। এইগুলোর সাথে যুগান্তর পত্রিকায় আসি, সেখানে কিন্তু স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন নয়, এটা তারেক রহমান বলেছেন। মানে এটাই বলতে চাচ্ছি যে রুহুল কবির রিজভী তার একটা দক্ষিণখানে একটি ইফতার পার্টিতে তিনি একটি বার্তা দিয়েছেন। আসলে তার যেই বার্তা, সেই বার্তাতে কিন্তু প্রমাণিত হয় যে তিনি চাচ্ছেন যারা আওয়ামী লীগের সাথে জড়িত কিন্তু কোন রকম হত্যাকাণ্ড, চাঁদাবাজির সাথে জড়িত না, তারা রাজনীতি আসলে তার কোনো আপত্তি নাই। কিন্তু কালকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লেডিস ক্লাবে একটি ইফতার পার্টিতে তিনি কিন্তু স্পষ্ট বলেছে স্বৈরাচারের দোসরদের আসলে পুনর্বাসন নয়, এবং সে এটি মানে খুবই বোল্ডলি, ফোকাসলি এটাই বলেছে। তার মানে কিন্তু আসলে বিএনপির মাথা বলতে আমরা কিন্তু তারেক রহমানকেই এখন দেখতেছি, যেহেতু তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুখ থেকে যে কথাটি বের হয়েছে সেটি আসলে আমাদের গ্রহণ করা উচিত। রুহুল কবির রিজভী কি বললো না বললো সেটি আমাদের আসলে ভাবার বিষয় না। তবে আওয়ামী লীগের যে দুঃশাসন, বিশেষ করে যে ৩-৪ কোটি তরুণ প্রজন্মর যেই ভোটার ছিল, তারা কিন্তু ভোট দিতে পারেনি। সব মিলিয়ে দেশে আইনের সুশাসন ছিল না, জবাবদিহি ছিল না, সব মিলিয়ে কিন্তু খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে এই দীর্ঘ 15.5 বছর পার করেছে। এবং আওয়ামী লীগের মধ্যে কিন্তু আসলে তারা শুধু এমন একটা তাদের একক ক্ষমতা, শুধু আওয়ামী লীগে তাই করবে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ কথা বললে আসলে তাদেরকে নানানভাবে নির্যাতন করা হতো, খুন গুম, এগুলো আমরা দেখেছি যে কিভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা মানুষের উপর নির্যাতন করেছে, নিপীড়িত করেছে। তো এগুলো কিন্তু আমাদের চোখে দেখা। তো আমি বলবো আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের যে বিষয়টি, সেটি কিন্তু খুবই জটিল একটি প্রক্রিয়া। কারণ যে আন্দোলনটা সবাই করেছে, এই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের বিপক্ষেই কিন্তু মানুষ দাঁড়িয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আন্দোলনের দাবিটা এক দফায় পরিণত হয়েছে। তো আসলে যে এই সিচুয়েশনে আসলে আওয়ামী লীগ যারা করেছে তাদের কম বেশি সবাই কিন্তু অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতির সাথে জড়িত, বিশেষ করে মাথা। এবং আমরা দেখতেছি যে প্রশাসন সারা দেশব্যাপী, খুবই দুঃখজনক ব্যাপার যে যারা আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে আওয়ামী লীগের ট্যাগ ব্যবহার করে যারা প্রত্যক্ষভাবে যারা অন্যায় অপকর্ম করেছে, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যারা একদমই নিরীহ, শুধু দলটাই করতো, তাদেরকে ধরা হচ্ছে, এবং এটি আমার কাছে মনে হচ্ছে আইওয়াশ। তো আমি বলবো যে এটি অন্তর্বর্তী সরকারের এটি খুবই গুরুত্বের সাথে দেখা, কারণ এটি হচ্ছে জনগণের মধ্যে ভুল একটা মেসেজ যাচ্ছে, এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি আরো বিস্তৃত, সরকারের বিপক্ষে কিন্তু জনমত গঠন হচ্ছে। তো এই পরিস্থিতি থেকে আসলে আমাদের বের হয়ে আসতে এই রাজনৈতিক দলগুলো, আরেকটি ব্যাপার যে জামাতের আমিরও কিন্তু বলেছে যে ফ্যাসিবাদের কোনো পুনর্বাসন নয়, জনসংহতি বলেছে। এবং মামুনুল হক, হেফাজত ইসলামের মামুনুল হক, তিনিও কিন্তু বলেছে যে এই বাংলার মাটিতে আওয়ামী লীগের আর কোনো রাজনীতির সুযোগ দেওয়া হবে না। তো মোটামুটি সব রাজনৈতিক দলগুলোই চাচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন যাতে না হয়। এখন আমাদের সামনে তো নির্বাচন, তো আপনি যদি একটু বলেন যে এই নির্বাচনের কে ঘিরে এই যে সামনে অস্থিরতা তৈরি হতেও, তাহলে মানে আর কি ধরনের পরিস্থিতি আমাদের মধ্য দিয়ে যেতে হবে বা মোকাবেলা করতে হবে? এই যে এখন এক ধরনের তৈরি হচ্ছে যে যেখানে ঐকমত্যের বিষয়গুলো আসছে, সেখানে এখন এক ধরনের বিশৃঙ্খল বলি বা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এটা যদি একটু সংক্ষেপে আপনি বলেন সামনের রাজনীতিতে কি হতে পারে? আসলে গতকাল
হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাসের কথা বললাম, আসলে ঘটনাগুলো কিন্তু একটি আরেকটির সাথে রিলেটেড। তো হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাসের কথা বললাম তার কয়েক ঘন্টা পরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিদেশি একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন এবং বলেছেন যে আসলে সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো চিন্তাভাবনা অন্তর্বর্তী সরকারের নাই। তো তারপরেই কিন্তু সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সদস্য আসিফ মাহমুদ তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের যেই পুনর্বাসন সেটি তো আসলে তারাও চান না, আসলে তারাও কিন্তু সরকারের অংশ। এবং তিনি বলেছে যে এই প্রক্রিয়াগুলো যদি করা হয় তাহলে কিন্তু নির্বাচন পিছিয়ে যাবে, সংস্কার পিছিয়ে যাবে। আসলে তারা যেই উদ্দেশ্য নিয়ে দেশের ক্ষমতায় বসেছে, সংস্কারের উদ্দেশ্য নিয়ে, সেটিও কিন্তু আসলে সম্ভব হবে না। এবং এটি নিয়েও কিন্তু খুবই বাজে একটা পরিস্থিতি ক্রিয়েট হবে এবং আসিফ মাহমুদ সেই নির্দেশনা দিয়েছেন। তবে নির্বাচনটা খুবই জরুরি। আসলে যেই সংকট, যেই উৎকণ্ঠা, উদ্বিগ্নতা বিরাজ করছে সেটি থেকে বের হয়ে আসতে একটি জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়া উচিত। জি, আপনাকে অনেক ধন্যবাদ মনির আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। দর্শক, এই ছিল পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে, আর সেই সাথেই শেষ করছি মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।